আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জ্যামিতি অংশ থেকে তোমাদের রম্বস, আয়ত এবং বর্গ এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে ইতিপূর্বে তোমরা যদি 4টি ক্লাস দেখে আসো, অর্থাৎ পর্ব 1, 2, 3, 4, সেই ক্ষেত্রে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্যামিতির যে বেসিক বিষয়গুলো থাকে, জ্যামিতির যে জটিল কিছু বিষয় থাকে, এগুলো তোমরা যদি একদম খুঁটিনাটি বিষয়গুলো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বৃত্ত বা সুষম বহুভুজ এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো যদি খুব ভালোভাবে জেনে যাও, তাহলে দেখবে যে তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক সুন্দরভাবে জ্যামিতির আনসারগুলো করতে পারবে। তো আমি তোমাদের মূলত আজকে রম্বস নিয়ে আলোচনা করব, কারণ ইতিপূর্বে আমি তোমাদের চতুর্ভুজের বিভিন্ন অংশ, ট্রাপিজিয়াম, সামান্তরিক নিয়ে আলোচনা করেছি এবং এই সামান্তরিক থেকেই আমরা কিভাবে রম্বস পেয়ে থাকব সেটি নিয়ে আলোচনা করার একটু চেষ্টা করব। তো সর্বপ্রথমে তোমাদের যদি বলতে চাই, আজকে পর্ব 5-এ যে আমরা সামান্তরিক বলেছিলাম, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলেছিলাম। একটু লক্ষ্য করো, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলেছিলাম। একটু যদি লক্ষ্য করো যে এ বি সি ডি আমরা একটি সামান্তরিক অঙ্কন করেছি, সেই ক্ষেত্রে আমরা সামান্তরিকের কিছু বিষয় পেয়েছিলাম। অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্য আমরা যদি এটি 3 সেন্টিমিটার ধরি, তাহলে এটাকে এক দাগ দেওয়া এবং এই সিডি কে একটি দাগ দেওয়ার অর্থ হচ্ছে এবি বাহু এবং সিডি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এবি এবং সিডি বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আমরা পেলাম। আবার লক্ষ্য করো, এই এবি বাহু সমান্তরাল আমরা সিডি বাহু জানি। তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলো। এখন দেখি আমরা যদি আবার এডি সমান যদি বিসি সমান আমরা যদি এটি 5 সেন্টিমিটার ধরে নিই, তাহলে এটাকে আমরা দুইটি দাগ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটাকে আমরা দুইটি দাগ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটি আমরা পেয়ে গেলাম, দেখো 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এবিসিডি এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে, এবং আমরা এডি বাহু সমান্তরাল বিসি বাহু বলতে পারবো। তাহলে এই বিষয়টি কিন্তু তোমরা পর্ব 4-এ পেয়ে থাকবে। আজকে আমি চেষ্টা করব যে এই যে সামান্তরিকের যে সকল বৈশিষ্ট্য সমূহ ছিল, যেমন আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য পেয়েছি বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এ কোণ সমান সি কোণ হবে, হতে পারে এ কোণের মান আমরা পরিমাপ করে 120 ডিগ্রি পেলাম। আবার লক্ষ্য করো, এটি যদি 120 ডিগ্রি হয়, তাহলে বি কোণের মান অবশ্যই 180 থেকে যদি আমরা 120 বাদ দিই, তাহলে এটি 60 ডিগ্রি হবে। তাহলে বিপরীত যে কোণ ডি কোণের মান আমরা 60 ডিগ্রি পাবো। ওকে, সামান্তরিকের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা জেনেছি। আবার আমরা পেয়েছি, দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এসি এবং আমাদের যে বিডি দুইটি কর্ণ ছিল, এই সামান্তরিকের দুইটি কর্ণ কখনো সমান হবে না। যে বিষয়টি হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, এটি আমরা জেনেছি। তো আমি সামান্তরিকটি নিয়ে কেন আলোচনা করছি, এটি আলোচনা করার উদ্দেশ্য যে সামান্তরিক থেকেই কিন্তু আমরা রম্বস পাবো। জাস্ট সামান্তরিকের যে সংজ্ঞা, সামান্তরিকের যে বৈশিষ্ট্যসমূহ আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের রম্বসের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন আমরা বলতে পারবো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, রম্বসেরও বিপরীত কোণগুলো আমরা পরস্পর সমান পাবো। সামান্তরিকের আমরা কর্ণদ্বয় পরস্পর সমান না, রম্বসেরও কর্ণদ্বয় পরস্পর সমান হবে না। ওকে, তাহলে আমরা এই সামান্তরিক থেকে যদি পেতে চাই রম্বসটি, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা এভাবে বলতে পারবো, রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান। তাহলে সন্নিহিত বাহু বলতে কি আমরা বলতে পারি? লক্ষ্য করো, আমরা এ বি সি সামান্তরিকের
যে আমরা একটা দুইটি বাহু নিচ্ছি, লক্ষ্য করো এ বি সি, যে বাহু নিচ্ছি দুইটি বাহু, এটা অবশ্যই আমরা দেখতে পেলাম যে 60 ডিগ্রি একটা কোণ তৈরি করেছে, অর্থাৎ এ বি সি দেখো একটি কোণ হচ্ছে। আর কোণের বাহুকে কিন্তু আমরা জানি সন্নিহিত বাহু বলা হয়, যে কোনো কোণের দুইটি বাহুকে কিন্তু সন্নিহিত বাহু বলা হয়। তাহলে আমরা এই সামান্তরিকের সন্নিহিত বাহু যখন আমরা নিচ্ছি তখন একটি কোণ আকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটি আমরা নিয়েছিলাম দেখো 3 সেন্টিমিটার, এই বাহুটি নিয়েছিলাম দেখো আমরা 5 সেন্টিমিটার নিয়েছিলাম। তাহলে আমরা সন্নিহিত বাহু কি কি পাচ্ছে একটু যদি আমরা দেখি, দেখো সন্নিহিত বাহু এখানে পাচ্ছি দেখো এ বি ও দেখো বিসি। ওকে, হতে পারে সন্নিহিত বাহু আমাদের এটা হতে পারে যে বিসি বাহু ও দেখো সিডি বাহু আমাদের সন্নিহিত বাহু, একটু লক্ষ্য করো। আবার হতে পারে সন্নিহিত বাহু সিডি বাহুর সাথে আমরা এডি বাহু দেখো সন্নিহিত বাহু পাচ্ছি। আবার হতে পারে আমরা এভাবে বলতে পারবো এডি বাহুর সাথে লক্ষ্য করো এবি বাহু আমাদের সন্নিহিত বাহু পাচ্ছি। অর্থাৎ একটি সামান্তরিকের আমরা সন্নিহিত বাহু পাচ্ছি 4 জোড়া সন্নিহিত বাহু পাচ্ছি দেখো। তো আমরা এই যে এবি বাহু এবং বিসি বাহু সামান্তরিকের সন্নিহিত বাহু পেলাম, এখন যদি এবি বাহুর সমান করে আমরা এখানে 3 সেন্টিমিটার কেটে নিই, এটি আমরা হয়তো পি দিলাম, তাহলে এটি আমি 3 সেন্টিমিটার নিলাম, তাহলে কি অবস্থা হলো দেখো তো। এখানে এবি এবং সিডি বাহু দুইটি সন্নিহিত বাহু ছিল, এই দুইটি সন্নিহিত বাহুকে আমরা সমান করে নিলাম। এবি সমান ছিল 3 সেন্টিমিটার, বিসি থেকে দেখো এই বিসি থেকে আমরা বিপি অংশ কেটে নিচ্ছি, এই বিপি অংশের মানও কিন্তু দেখো 3 সেন্টিমিটার হচ্ছে। অর্থাৎ একটি সামান্তরিকের সন্নিহিত বাহু এক জোড়া সন্নিহিত বাহু থেকে আমরা যখন দুইটি বাহু পরস্পর সমান করে নিচ্ছি, দেখো এটা আমাদের 3 সেন্টিমিটার, অর্থাৎ বিপি আমরা বিসি থেকে পাচ্ছি 3 সেন্টিমিটার, আর এবি কিন্তু 3 সেন্টিমিটার আছে। আবার যদি আমরা ওই এডি বাহুটা আমরা যদি এই কোণকে যদি এভাবে প্রকাশ করতাম বি এ, লক্ষ্য করো আমাদের এখানে ডি ছিল, সেই ক্ষেত্রে দেখো এবি এবং এডি কোথায় দেখো এবি এবং এডি যে সন্নিহিত বাহু আছে এখান থেকে যদি আমরা এই 3 সেন্টিমিটার সমান করে যদি আমরা এখানে কিউ কেটে নিতাম, এটা লক্ষ্য করো 3 সেন্টিমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহু কিন্তু সমান্তরাল থাকছে, শুধুমাত্র সন্নিহিত আমরা বাহু এখান থেকে কেটে নিচ্ছি, নেওয়ার পর দেখো একটি চিত্র পাচ্ছি। তাহলে এখানে এডি থেকে আমরা কি কেটে নিয়েছি বলতো, এডি থেকে আমরা এ কিউ কেটে নিয়েছি, এ কিউ এর মান কত বলতো 3 সেন্টিমিটার পাচ্ছি, দেখো এ কিউ এর মান 3 সেন্টিমিটার পাচ্ছি। আর এই যে এ কিউ আর বিপি, এ কিউ এবং বিপি দেখো সমান হচ্ছে, অর্থাৎ এই যে বিপি বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবি যে সন্নিহিত বাহু এটাও কিন্তু দেখো সমান হচ্ছে। অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহু যদি পরস্পর সমান হয় তাহলে আমরা দেখতে পেলাম এ বি সি সন্নিহিত যে দুইটি বাহু পেয়েছিলাম, এখান থেকে এ বি সমান আমরা বিপি কেটে নিলাম। আবার এবি এবং এডি সন্নিহিত বাহু ছিল, এখান থেকে এবি সমান আমরা এপি অর্থাৎ এ কিউ কেটে নিয়েছি। যখনই আমরা এই বি এবং পি এবং কিউ যখনই যোগ করেছি তখন দেখো এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান আমরা এই বাহু পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি পাচ্ছি দেখো যে এবি বাহু সমান আমরা পাবো দেখো বিপি বাহু সমান আমরা পাবো পি কি বাহু সমান আমরা পাচ্ছি দেখো এ কি বাহু। সেই ক্ষেত্রে অলওয়েজ আমরা এই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমরা সমান পাচ্ছি। অর্থাৎ যে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান তাকেই আমরা কিন্তু রম্বস বলবো। তাহলে সামান্তরিকের কন্ডিশনগুলো, সামান্তরিকের বিপরীত কোণগুলো যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের রম্বসের বিপরীত কোণও কিন্তু আমরা সমান পাবো। তাহলে আমরা দেখো এখানে বি কোণ সমান আমরা কিউ কোণ পাচ্ছি, তাহলে রম্বসের আমরা বলতে পারবো যে বিপরীত কোণগুলো পরস্পর সমান।
এই ক্ষেত্রে দেখো আমরা পি কোণ সমান অবশ্য 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমরা এই পি কোণ সমান এই কোণ সমান আমরা 120 ডিগ্রি পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা বিপরীত কোণগুলো কিন্তু দেখো আমরা সমান পাচ্ছি। সেই ক্ষেত্রে সামান্তরিকের যে বৈশিষ্ট্য আছে কিছু কিছু বৈশিষ্ট্যের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বা রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমরা সমান পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারবো সামান্তরিক থেকেই কিন্তু আমরা রম্বস পাচ্ছি। তাহলে রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান তাকেই আমরা রম্বস বলতে পারবো। তাহলে আমরা রম্বস পেলাম মূলত সামান্তরিক থেকে। সামান্তরিক থেকে আমরা রম্বস পাচ্ছি। সামান্তরিকের কর্ণদ্বয় যেমন পরস্পর সমান আমরা পাই নাই, অনুরূপভাবে রম্বসের কর্ণদ্বয় আমাদের পরস্পর সমান হবে না। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে বা পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। আমাদের রম্বসেরও কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে কিন্তু মিলিত হবে। এটি কেন হবে দেখো, তাহলে আমরা একটি সামান্তরিক থেকে সুন্দরভাবে কিন্তু আমরা রম্বস পেয়ে যাচ্ছি। তাহলে রম্বসের সংজ্ঞাটা আমরা বলতে পারবো যে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো, বা রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান, বা রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান আমরা বৈশিষ্ট্য আকারে পাবো, বা রম্বসের আমরা বলতে পারবো যে কর্ণদ্বয় পরস্পর সমান না, যেটি সামান্তরিকের ক্ষেত্রে ছিল। তাহলে আমরা একটি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান পেলাম, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান পেলাম, রম্বসের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি পাবো, রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি আমরা সামান্তরিকের মতো আমরা বলতে পারবো পরস্পর সম্পূরক। সেই ক্ষেত্রে দেখো এ বি পি কোণ প্লাস এবিপি কোণ প্লাস বিপি কিউ কোণ, এই দুটি কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারবো এই বি কোণ ও পি কোণ পরস্পর কিন্তু সম্পূরক কোণ। অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলবো। তাহলে রম্বসের ক্ষেত্রে রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। সামান্তরিকে যেমন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি ছিল, অনুরূপভাবে রম্বসেরও সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, বা দুই সমকোণ হবে। এখন আসো সামান্তরিকের ক্ষেত্রে আমরা যেটি পেয়েছি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়, বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অনুরূপভাবে আমরা যদি দেখতে চাই যে এপি কর্ণ, লক্ষ্য করো কর্ণ এপি, আর আরেকটি কর্ণ দেখো বি কিউ, আরেকটি কর্ণ দেখো বি কিউ, এরা যদি পরস্পর এই দুইটি কর্ণ দেখতে পাচ্ছি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের একটি বিষয় কিন্তু মনে রাখার দরকার আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এটির অর্থ দেখো এস এপি এবং বি কিউ দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারবো দেখো ও বি সমান ও কিউ সমান হাফ অফ আমরা বি কিউ বলতে পারবো। সেই ক্ষেত্রে আমরা বি কিউ এর মান যদি 10 সেন্টিমিটার ধরি, আমরা 10 সেন্টিমিটার না, আমরা এখানে হয়তো 8 সেন্টিমিটার ধরলাম। দেখো 8 সেন্টিমিটার ধরলে আমরা এটি 4 সেন্টিমিটার পাবো। অর্থাৎ বি কিউ কর্ণ দেখো আর এসি কর্ণ পরস্পর ও বিন্দুতে যদি মিলিত হয়, আর বি কিউ এর মান যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এটি আমরা পাবো দেখো 4 সেন্টিমিটার। এই অংশটাও আমরা পাবো 4 সেন্টিমিটার। ও বি সমান আমাদের ও কিউ হবে। আবার দেখো ও এ সমান দেখো ওপি
সমান হবে হাফ অফ আমরা এপি পাবো। এখন আমরা এই এপি কর্ণের মান যদি 6 সেন্টিমিটার আমরা ধরে নিই, তাহলে আমরা পাবো দেখো এটি 3 সেন্টিমিটার পাবো। তাহলে এই বাহুটি অর্থাৎ ও এ সমান আমাদের ওপি হবে, তাহলে এটি 3 সেন্টিমিটার, এটিও কিন্তু 3 সেন্টিমিটার হবে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি শুধু সমদ্বিখণ্ডিত দেখালাম, তবে তোমাদের বলবো এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখবে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সহ নবম দশম বা যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের কথা বলবো, রম্বসের একটি ইম্পর্টেন্ট বিষয় আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা যদি বলতে চাই যে বি কিউ এবং এপি কর্ণদ্বয় পরস্পর যখনই ও বিন্দুতে মিলিত হয়েছে, তখন এই আমরা বি ও পি কোণের মান আমরা 90 ডিগ্রি পাবো, বা আমরা এই পি ও কিউ কোণের মান আমরা 90 ডিগ্রি পাবো, বা আমরা বলতে পারবো এ ও কিউ কোণ সমান 90 ডিগ্রি হবে, বা আমরা বলতে পারবো দেখো এ ও বি কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা বলতে পারবো দেখো বিওপি ত্রিভুজ, এরপর আমরা দেখো পিও কিউ ত্রিভুজ, এরপর দেখো এও কিউ ত্রিভুজ, এরপর আমরা বলতে পারবো এও বি ত্রিভুজ। এখানে চারটি যে ত্রিভুজ পাবো, এই চারটি ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আমরা দেখতে পাচ্ছি বি ও পি কোণ কিন্তু সমকোণ হবে। হয়তো ক্যাডেট কলেজে যারা ভর্তি হবে তারা হয়তো বলবে যে স্যার কিভাবে আমরা বুঝলাম যে এখানে 90 ডিগ্রি হবে। তোমাদের যদি অষ্টম শ্রেণীর একটি উপপাদ্য আছে যে প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তখন কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। এবং মনে রাখতে হবে যে তোমরা একদম ক্লাস 2 থেকে বা 3 থেকে ত্রিভুজের প্রকারভেদ শিখে আসছো, যে কোন ভেদে ত্রিভুজ তোমরা জানো 3 প্রকার। সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি ত্রিভুজ আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। আর সমকোণী ত্রিভুজের খুব ইম্পর্টেন্ট একটি উপপাদ্য আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু বা সমকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। সেই ক্ষেত্রে বিওপি ত্রিভুজ, পিও কিউ ত্রিভুজ, এও কিউ ত্রিভুজ আর এও বি ত্রিভুজ, এখানে যে চারটি ত্রিভুজ পাবো, প্রত্যেক ক্ষেত্রে এই ত্রিভুজগুলো আমরা সমকোণী ত্রিভুজ পাবো। ওকে, আর সমকোণী ত্রিভুজ যখনই আমরা পাবো, সেই ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্যর ব্যাপারটি কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এখানে দেখতে পাচ্ছি ওবি আর ওপি এর মান দেওয়া আছে, আমরা খুব সুন্দরভাবে এই বিপি এর মান পাবো। অর্থাৎ বিওপি একটি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি আমরা অতিভুজ পাবো, আর সমকোণ সংলগ্ন বাহু একটিকে আমরা ভূমি বা একটিকে লম্ব বলতে পারবো। সেটা আমাদের সুবিধা মতো চিত্র অনুসারে আমরা নামকরণ করতে পারবো, বাট সমকোণের বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলতে পারবো। তাহলে আমরা বিওপি ত্রিভুজে যদি বলতে চাই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো দেখো অতিভুজ স্কয়ার সমান আমরা এখানে বলতে পারবো দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা বিওপি ত্রিভুজে দেখো বিওপি কোণ আমাদের এখানে 90 ডিগ্রি, তাই যদি হয় তাহলে অতিভুজ এখানে কত বলতো বি পি স্কয়ার, আর এখানে লম্ব আমরা যদি ওবি বলি তাতেও সমস্যা নেই, তাহলে আমরা এটা 4 স্কয়ার ধরলাম। আর আমরা এখানে ভূমি যদি ও পি কে যদি আমরা 3 সেন্টিমিটার আমরা ধরেছি, তাহলে আমরা 4 4 দেখো 16 পাচ্ছি, 3 3 9 পাচ্ছি, এখানে 25 পাবো। আর আমরা 25 এর যদি বর্গমূল করি, যেহেতু তোমরা ক্যাডেট কলেজে অ্যাডমিশন দিবে, সেই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বা আমরা সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো। বা সমকোণী ত্রিভুজ থেকে আমাদের অতিভুজ এবং ভূমি যদি দেয়া থাকে, আমরা লম্ব ফাইন্ড আউট করতে পারবো।
বা অতিভুজ এবং লম্ব যদি দেওয়া থাকে আমরা ভূমি নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই শর্ত সাপেক্ষে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর পরিপ্রেক্ষিতে আরেকটি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে আমরা এই যে বিপি, আমি এটা আনুমানিকভাবে ধরেছিলাম 3 সেন্টিমিটার, আমরা বিপি এর মান দেখো আমরা পেয়ে গেলাম দেখো 5 সেন্টিমিটার। তাহলে এখানেও আমাদের রম্বসের যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমাদের সমান হবে, এটি 3 এটি 4 ছিল তাহলে এটি 5 হবে, এই বাহু আমাদের 4 ছিল, আরেকটি বাহু 3 ছিল, এটা অটোমেটিকলি 5 হবে, এটিও অটোমেটিকলি আমরা 5 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা একটি রম্বসের পরিসীমা এখন খুব সুন্দরভাবে পেয়ে যাব। রম্বসের পরিসীমা বলতে রম্বসের 4টি বাহুর সমষ্টি। অর্থাৎ একটি রম্বসের যদি একটি বাহুর দৈর্ঘ্য আমরা জেনে থাকি তাহলে এই বাহুকে আমরা 4 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা রম্বসের পরিসীমা পাবো। তাহলে আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে বা রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারবো, রম্বসের আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো, রম্বসের উচ্চতাও আমরা নির্ণয় করতে পারবো। তবে আজকে তোমাদের এই রম্বস থেকে আমরা যদি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বা দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা রম্বসের কি কি ফাইন্ড আউট করতে পারবো সেটি নিয়ে এখন একটু আলোচনা করব। তবে মনে রাখতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। আমরা দেখতে পাচ্ছি দেখো এই এপি কর্ণ কিন্তু আমাদের এই বিপি কর্ণের উপর লম্ব, অর্থাৎ ও এ লম্ব দেখো বিকিউ বলতে পারবো বা আমরা ওবি লম্ব কিন্তু এপি বলতে পারবো। সেই ক্ষেত্রে দেখো আমাদের এই ও বিন্দুতে যে 4টি আমাদের রেখা মিলিত হয়েছে এই ও বিন্দুতে কিন্তু 4টি সমকোণ তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে এখানে 4টি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজ তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের সমকোণ সংলগ্ন এখানে আমাদের 4টি বাহু পাচ্ছি, সমকোণ সংলগ্ন 4টি বাহু এবং প্রত্যেকটা বাহু আরেকটি বাহুর উপর কিন্তু আমরা লম্ব পাবো। তাহলে আমরা এখন রম্বসের কর্ণের দৈর্ঘ্য আমরা একটি ধরেছিলাম কত 8 সেন্টিমিটার আর আরেকটি ধরেছিলাম দেখো 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা রম্বসের সূত্র কিভাবে ফাইন্ড আউট করবে একটু দেখে নাও। ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমরা একটু দেখে নাও, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল আমরা রম্বসের ক্ষেত্রফল আমরা বলতে পারবো। তাহলে হাফ ইন্টু রম্বস কর্ণদ্বয় বলতে এখানে আমরা বি কিউ একটি কর্ণ বললাম আর এখানে বললাম এপি একটি কর্ণ। তো আমরা এই কর্ণকে একটি কর্ণকে ডায়াগোনালে D1 দ্বারা প্রকাশ করলাম, আরেকটি কর্ণকে ডায়াগোনালে D2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু এটি বলতে পারবো, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অথবা কর্ণদ্বয়ের গুণফলের আমরা অর্ধেক বলতে পারবো। ওকে, এখন দেখো হাফ ইন্টু একটি কর্ণ 4 আর 4 8 পেয়েছি, আমরা বাংলায় লিখছি এখানে বাংলায় লিখি 8 পেলাম। আরেকটি কর্ণের দৈর্ঘ্য আমরা 6 সেন্টিমিটার আমরা লিখেছিলাম, তাহলে এটি বর্গ সেন্টিমিটার হবে। ওকে, আমরা বর্গ সেন্টিমিটার যদি লিখি এটা লোয়েস্ট টার্ম করলে বা লঘিষ্ঠকরণ করলে 4 4 ছক আমরা 24 বর্গ সেন্টিমিটার পেলাম। অর্থাৎ আমরা একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে কিন্তু রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক বা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো এখানে আমরা কর্ণদ্বয়কে আমরা D1 ও D2 দ্বারা আমরা প্রকাশ করতে পারি, তাহলে আমরা একটি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এই রম্বসের ক্ষেত্রফল থেকে আমরা কয়েকটি সূত্র এখানে পেতে পারি, একটু দেখে নিন। রম্বসের একটি কর্ণ, তাহলে আমরা কি পেতে পারি দেখো, রম্বসের এখান থেকে আমরা একটি বিষয় লিখে নিতে পারি দেখো। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান আমরা পাচ্ছি কি দেখো, রম্বসের ক্ষেত্রফল সমান পাচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয় দেখো গুণফল। তাহলে এখান থেকে যদি আমরা এই ক্ষেত্রফলের সাথে আড়াআড়ি গুণ করি তাহলে 2 গুণ হয়ে চলে আসলো ক্ষেত্রফলের সাথে, এখানে থাকলো D1 আর D2 থাকছে। তাহলে আমরা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে পেতে পারি, একটি কর্ণের দৈর্ঘ্য কিভাবে পেতে পারি একটু দেখে নাও। তাহলে এখান থেকে যদি আমি তোমাদের
বোঝাতে চাই, একটু যদি দেখো যে D1 আর D2 আমাদের দুইটি কর্ণের গুণফল, তাহলে 2 ইন্টু দেখো রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি একটি কর্ণ রাখি তাহলে 2 ইন্টু দেখো রম্বসের ক্ষেত্রফল, আর গুণ আছে তাহলে এটা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে রেখে শুধু একক লিখতে পারি, একক বলতে সেন্টিমিটার হবে। তাহলে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি, আমরা একটি কর্ণকে D1 দ্বারা যদি প্রকাশ করি তাহলে 2 গুণ রম্বসের ক্ষেত্রফল, 2 গুণ রম্বসের ক্ষেত্রফল ভাগ আমরা অপর কর্ণ বলতে পারবো, অপর কর্ণের দৈর্ঘ্য আমরা এখানে বলতে পারবো দেখো অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, অর্থাৎ আমরা এটাকে একটু ইংলিশে যদি লিখি 2 ইন্টু দেখো রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আরেকটি কর্ণকে আমরা D2 দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। একটু দেখো এটা আমরা একক লিখতে পারবো। তাহলে এইভাবে যদি আমি আরেকটি দেখাতে চাই যে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য, এটা আমরা লিখতে পারবো দেখো একই জিনিস। তাহলে এখানে অপর কর্ণের দৈর্ঘ্য যদি পেতে চাই তাহলে দেখো D1 ইন্টু D2 সমান 2 ইন্টু দেখো রম্বসের ক্ষেত্রফল, তাহলে অপর কর্ণ D2 সমান দেখো 2 ইন্টু আমরা রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাই 1 D1 দিলাম। তাহলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য সমান 2 ইন্টু দেখো রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আমরা অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে আমরা D2 ডায়াগোনাল D2 দ্বারা প্রকাশ করতে পারবো, তাহলে এটা আমরা D1 বলতে পারবো। এটা আমরা পেলাম রম্বসের যদি দুইটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা রম্বসের যদি ক্ষেত্রফল জানা থাকে এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এটি কিন্তু তোমাদের সামনে আমি দুইটি সূত্র এখানে দেখানোর চেষ্টা করলাম। একটু দেখো, এখন আসো রম্বসের পরিসীমা কি হতে পারে। দেখো রম্বসের পরিসীমাটা একটু দেখাবো। রম্বসের পরিসীমা বলতে অ্যাকচুয়ালি আমরা বর্গের পরিসীমার কথা বলবো। তাহলে রম্বসের পরিসীমা বলতে আমি বলেছিলাম কোন একটি বহুভুজের পরিসীমা বলতে ওই বহুভুজ কয়টি বাহুর সমন্বয়ে গঠিত, সে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে ওই বহুভুজের আমরা পরিসীমা বলবো। তাহলে রম্বসের পরিসীমা বলতে রম্বসের 4টি বাহুর আমরা দৈর্ঘ্য বলবো। তাহলে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা a ধরি, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা a ধরি তাহলে আমরা কি পাবো 4টি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বলতে পারো 4a একক, বা এটা ভাষাগত যদি বলি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দেখো দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি রম্বসের পরিসীমা। অর্থাৎ রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা সুন্দরভাবে রম্বসের পরিসীমা পাবো, যে ওই বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে শুধু এটি হবে একক, 4টা বাহু যোগ করলে আমরা শুধু একক পাবো, কোনো বর্গ একক আমরা পাবো না। ওকে, এখন আসো আমরা রম্বসের উচ্চতা কিভাবে পাবো। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন সূত্র আমি আলোচনা করব, যে রম্বসের পরিসীমা, এটি আমি লাল কালি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ রম্বসের পরিসীমা পেলাম, রম্বসের উচ্চতা কিভাবে পাবো। দেখো তাহলে রম্বসের উচ্চতা দেখো, রম্বসের উচ্চতা যেটাকে আমরা হাইট h দ্বারা যদি প্রকাশ করি, অর্থাৎ আমরা সমান্তরাল সরলরেখার যে কোনো একটি পয়েন্ট থেকে অপর বাহুর উপর যদি, অর্থাৎ এক বাহুর যে কোনো একটি বিন্দু থেকে অপর বাহুর উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে আমরা এটি আমরা উচ্চতা পাবো। তাহলে রম্বসের উচ্চতা h সমান হবে রম্বসের ক্ষেত্রফল ভাগ আমরা এক বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। রম্বসের উচ্চতা বলতে রম্বসের ক্ষেত্রফল ভাগ এক বাহুর দৈর্ঘ্য, আর এখানে যেহেতু উচ্চতা বলা হয়েছে সুতরাং আমাদের এই ক্ষেত্রফলকে এক বাহুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে শুধু একক পাবো, বর্গ একক হবে না।
তাহলে রম্বসের ক্ষেত্রফল কি পেয়েছে বলতো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 d2 ডিভাইডেড বাই এক বাহু দৈর্ঘ্যকে আমরা এভাবে লিখে নিতে পারি। ওকে, সো এই যে রম্বসের উচ্চতাটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে খুব সুন্দরভাবে তোমরা রম্বসের ক্ষেত্রফল পাচ্ছ, বা রম্বসের ক্ষেত্রফল যদি জানা থাকে এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে খুব সুন্দরভাবে তোমরা রম্বসের আরেকটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। বাট আমরা রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে রম্বসের আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি, তাহলে রম্বসের পরিসীমা মাধ্যমে কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। হয়তো রম্বসের পরিসীমা দেওয়া আছে আমরা 100 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এক বাহু দৈর্ঘ্য হবে 100 সেন্টিমিটারকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে রম্বসের আমরা এক বাহু দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। বাট রম্বসের একটি বাহু দৈর্ঘ্য যদি জানা থাকে এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে রম্বসের উচ্চতা হবে রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফলকে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্ট হবে সেটাকে আমরা রম্বসের একটি বাহু দৈর্ঘ্য দ্বারা ভাগ করব, তাহলে আমরা রম্বসের উচ্চতা পেয়ে যাব। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একটি চতুর্ভুজের যে প্রকারভেদ ট্রাপিজিয়াম বা সামান্তরিক থেকে আমরা কিন্তু আজকে রম্বস পেলাম। সামান্তরিকের অনেক বৈশিষ্ট্য কিন্তু আমাদের রম্বসের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে, শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসছে, পিথাগোরাসের উপপাদ্য চলে আসছে, বা সমকোণী ত্রিভুজের একটি ব্যাপার এখানে চলে আসছে, বা আমি তোমাদের একটি সমকোণী ত্রিভুজ নিয়ে যদি সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজ বা যে কোনো এক বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে একটু আলোচনা করলে তোমাদের জন্য জ্যামিতিগুলো একটু সলভ করার সুবিধা হবে। তবে রম্বসের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি বা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটার প্রমাণ আছে। এগুলোর ব্যাখ্যা আমি অষ্টম শ্রেণীর উপপাদ্যে যখন প্রমাণটি বোঝাবো তখন একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব যে সামান্তরিক থেকে যখন আমরা রম্বস পাচ্ছি, সামান্তরিক থেকে আমরা যখন আয়ত পাবো, আবার আয়ত থেকে কিন্তু আমরা বর্গ পাবো। সো পরের আমি ক্লাসে চেষ্টা করব যে আয়ত নিয়ে সুন্দরভাবে আলোচনা করে আয়তের কি কি সূত্র থাকতে পারে, ওখানে সমকোণী ত্রিভুজ অটোমেটিকলি চলে আসবে, সেটা আমি আলোচনা করব। তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা সংযুক্ত থেকো। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ম্যাথের এই ধরনের ক্লাসগুলো আপলোড করা, এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো। সারা বাংলাদেশের সুনামধন্য ক্যাডেট কলেজে তোমাদের ভর্তি হওয়ার সুযোগ হোক, সেভাবে পড়াশোনা করো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।